গল্প ভবঘুরে অনল কাব্য। লেখায় তন্ময়া কবির, ত্রিনিকা। আমার মেয়ে নাকি আমার বোঝা? আরে, মেয়েরা কখনো বাপের বোঝা হয় না। হুঙ্কার দিয়ে উঠলেন তৌহিদুল হাওলাদার। উপস্থিত সবাই মুহূর্তেই থমকে গেল। তৌহিদুল হাওলাদার সাধারণত শান্ত স্বভাবের মানুষ, রাগ, হইচই, ঝগড়া এসব তার স্বভাবে নেই। কঠিন পরিস্থিতিতেও তিনি ঠান্ডা মাথায় সব সামলে নেন। কিন্তু আজ আশার তার সহ্যের সীমা ছুঁয়ে ফেলেছে। মেয়েকে বোঝা বলা কথাটা এক পিতার হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছে। আষাঢ়ের চোখে শ্বশুরের তীব্র ক্রোধ ভালো লাগল না। ঠোঁটের কোণে হালকা এক ব্যঙ্গের হাসি টেনে ঠান্ডা গলায় বলল, তাহলে রেখে দিন আপনার কাছেই। আমার বাড়িতে আপনার মেয়ের আর কোনো জায়গা নেই। বাক্যটা শেষ হতে না হতেই এক মুষ্টিবদ্ধ হাত আষাঢ়ের নাকে গিয়ে আঘাত করে। মুহূর্তেই নাক চিরে রক্ত গড়িয়ে পড়ে মার্বেলের মেঝেতে। ছেলের উপর হাত উঠাতে আষাঢ়ে মা খেপে উঠল। মহিলা দাঁত কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কি করে হলো আমার ছেলে উপর হাত তোলার? তৈমুর উত্তর দিল না, কিংবা দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে এলোপাথারি আরও কতগুলো আঘাত করল আষাঢ়ের শরীরে। আকস্মিক ঘণ্টায় এইবার উপস্থিত সবাই একটু ভয় পেয়ে যায়। তৈমুর যেভাবে আষাঢ়কে মারছে, যে কোনো মুহূর্তে বড় কোনো অঘটন ঘটতে পারে। স্বামীর এই করুণ দশা সহ্য করতে পারল না তিস্তা। আতঙ্ক নিয়ে ছুটে এলো সে তৈমুরের পিছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাপা গলায় বলে উঠল, ভাই ছেড়ে দাও, আর মেরো না প্লিজ ভাই, আর না। বোনের আকুল কণ্ঠ শুনে তৈমুরের হাত থেমে গেল মাঝপথে। চোখের ভেতর তখনও জ্বলছে ক্রোধের আগুন, কিন্তু তিস্তার কান্না ভেজা কণ্ঠ যেন সেই আগুনে ঠান্ডা জল ঢেলে দিল। আষাঢ়ের বাবা এবার ছেলের শোচনীয় অবস্থা দেখে কেঁপে উঠলেন। এতক্ষণ তৈমুরের তীব্র রাগের মুখে মুখ খুলতে সাহস পাননি, কিন্তু এখন সাহসটা কোথা থেকে বেরিয়ে এলো ভীষণভাবে। তিনি তৌহিদুল হাওলাদারের সামনে এগিয়ে এসে কর্কশ গলায় বললেন, আপনাদের এই দুই বাপ বেটা জনকেই আমি পুলিশে দেব। তৈমুরের মুখে হালকা এক ব্যঙ্গের হাসি টেনে বলে, পুলিশে দেবেন? দেন, আমি আর আমার বাপ কি ভয় পাই নাকি? এই দুই বাপ বেটা এই সোফাতেই বসে আছে, নিয়ে আসুন পুলিশ। তখন আমিও বলবো, বিয়ের 2 মাস যেতে না যেতেই আপনার ছেলে যৌতুকের টাকার জন্য আমার বোনের গায়ে হাত তুলেছে। করিম মজুমদার আর তার স্ত্রী জবেদা খাতুন মনে হলো এইবার সত্যিই ভয় পেলেন। আশার শরীরের ভার সামলাতে না পেরে ধীরে ধীরে সোফায় হেলান দিয়ে বসল। তিস্তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তোর বাপ তো খুব বড় গলায় বলল, মেয়েরা নাকি বাপের বোঝা হয় না। তাহলে তুই থাক তোর বাপের কাছে, আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। বলতে বলতে আশার 3 বার বিচ্ছেদের কথা উচ্চারণ করল। অপ্রত্যাশিত এই ঘটনার শব্দ বোমার বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল হাওলাদার বাড়িতে। ঘরের মহিলারা সবাই মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লেন, কেউ কাঁদছেন, কেউ অবিশ্বাসে চেয়ে আছেন। তিস্তা পাথরের মতো স্থির দাঁড়িয়ে তাকিয়ে আছে আষাঢ়ের দিকে। চোখে অবিশ্বাস। বিয়ের আগে 3 বছরের সম্পর্ক একদিনও কি সে বুঝতে পেরেছিল মানুষটা এমন হতে পারে? মাথা ঘুরে উঠছে, শরীরটা ভারী হয়ে আসছে, হঠাৎই পা মুচড়ে বসে পড়তে যাচ্ছিল সে। কোথা থেকে যেন তৌহিদুল হাওলাদার এগিয়ে এসে মেয়ের হাতটা শক্ত করে ধরলেন। যে বেঈমানটা ওখানে বসে আছে, সে জানে তাকে ছাড়া তুই ভেঙে পড়বি, মাটিতে মিশে যাবি। তবুও সে তোর হাত ছেড়ে দিয়েছে, কারণ বেঈমানরা সবসময় ভাঙা মুখ দেখেই তৃপ্তি পায়। এখন ঠিক কর, নিজেকে ভেঙে ফেলে সেই শয়তানের আনন্দ বাড়াবি, নাকি ঘুরে দাঁড়িয়ে দেখাবি তুই ঠকিসনি, তুই হেরে যাসনি। যে তোকে ছুঁড়ে ফেলেছে, আসলে ঠকাটা সে নিজেই ঠকেছে। রাত 10টা। আকাশটা মেঘলা, চাঁদটা মাঝে মধ্যে মেঘের ফাঁক দিয়ে উকি দিয়ে আবার লুকিয়ে যায়, যেন লজ্জা পেয়ে মুখ ঢেকে নিচ্ছে। চারপাশে নীরবতা,
শুধু দূরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে তিনটি মানুষের শরীর। বাড়ির উঠোনের ছাদের পাশে একটা পুরনো কৃষ্ণচূড়া গাছ, তার লালচে ফুলগুলো ঝরে পড়ছে একে একে, কখনো নরম হাওয়ার সঙ্গে ভেসে এসে তৈমুর, তিস্তা আর নক্ষত্রের গায়ের ওপর পড়ছে। তিস্তার গায়ে সাদা একটা শাড়ি, গলার কাছে কালো একটা দাগ চকচক করছে। দুদিন আগে আসার যাওয়ার আগে ওর গলা থেকে টান দিয়ে খুলে নিয়েছিল সোনার চেইনটা। চেইনের টানে গলাটা কেটে গিয়েছিল, ফর্সা ত্বকের ওপর ক্ষতচিহ্নটা এখনো জ্বলজ্বল করছে, কিন্তু এতে যেন মেয়েটার শারীরিক সৌন্দর্যে কোনো বাটা পড়েনি। নাকের নাকফুলটার কারণে আরো সুন্দর লাগছে মেয়েটাকে। নক্ষত্রা চুপচাপ তাকিয়ে আছে তিস্তার দিকে। দেখছে দাগটা, দেখছে তিস্তার মলিন মুখটা, চোখ ভরে উঠছে মেয়েটার ওষুধে। 2 ফোঁটা চোখের পানি টুপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। তিস্তা আপার কষ্টটা সে একটুও সহ্য করতে পারে না, বড্ড ভালোবাসে যে ওকে। গত 2 দিনে সে কতবার যে তিস্তার গলার ক্ষতটায় ওষুধ লাগিয়েছে তার কোনো হিসাব নেই। তিস্তার খারাপ লাগেনি, বরং শান্তি পেয়েছে এই নিঃসঙ্গ সময়ে একটা ছোট মেয়ের এত যত্ন, এত মমতা। নক্ষত্রা হাত উঠিয়ে তিস্তার গলার ক্ষতস্থানে আলতো করে ছুঁয়ে দিল। কমে যাবে। তিস্তা তাকিয়ে রইল ওর দিকে। একটু হাসল, কি যে বিষাদ মাখানো সে হাসি। শরীরের ক্ষত তো মিলিয়ে যাবে রে নক্ষত্রা, কিন্তু মনের ক্ষতটা কিভাবে সারাবো? ঔষধ আছে তোর কাছে। নক্ষত্রা কিছু বলা আগেই তৈমুরের কণ্ঠে ভেসে এলো, হাত খালি, গলা খালি। কন্যার নাকে নাকফুল। হাত খালি, গলা খালি। কন্যার নাকে নাকফুল। সেই ফুল পানিতে ফেইলা। কন্যা করল ভুল। কন্যা, ভুল করিস না। ও কন্যা, ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। তিস্তার হঠাৎ কি যে হলো, হঠাৎ ছাদের ঠান্ডা মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। ও ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। ও এমন কি বলেছিল যা আমি মানিনি? ও তো বলেছিল সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমি বিশ্বাস করেছি। ও বলেছিল আমার থেকে দূরে থাকার কথা সে কল্পনাও করতে পারে না। আমি বিশ্বাস করেছি। ও বলেছিল আমার চোখে কখনো পানি আসতে দেবে না। আমি সেটাও বিশ্বাস করেছি। আমি ওর সব কথায় বিশ্বাস করেছি ভাই। কিন্তু সব কিছুই মিথ্যা ছিল। ওর করা প্রতিটা প্রতিশ্রুতি, প্রতিটা ভালোবাসার কথা সবই মিথ্যা। শ্বাসও নিল তিস্তা একটু, তারপর আবার হাহাকার করে উঠল মেয়েটা। ও ভাই, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি কিভাবে থাকব? ও কিভাবে পারল আমাকে এমনভাবে ঠকাতে? আমি তো সত্যি সত্যি ওকে ভালোবেসেছিলাম, কত যুদ্ধ করেছি ওকে পাওয়ার জন্য। তাও কেন? কেন আমাকে এইভাবে ফেলে গেল? মানুষ কিভাবে পারে এত মিথ্যা আশা দিতে ভাই? আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কিছু বলো না কেন ভাই? এইভাবে চুপ করে আছো কেন? তৈমুর বসে তিস্তার পাশে, তিস্তা কাঁদতে কাঁদতে মাথাটা রাখল ভাইয়ের বুকে। ভালোবাসাও এক ধরনের রিজিক, যার ভাগ্যে যতটুকু লেখা থাকে সে ততটুকুই পায়। ওর কাছে তোমার প্রাপ্য এতটুকুই ছিল, তার বেশি নয়। তৈমুর একটু থামল, তারপর আবার বলল, ভালোবাসাটা তোমার সত্যিই ছিল, কিন্তু ভালোবাসার মানুষটা ছিল ভুল। জীবনে এমন ভুল সবাই একদিন না একদিন করে। কেউ করে অজান্তে, আর কেউ করে জেনে শুনে। তুমি করেছো জেনে শুনেই। ভালোবাসার নাম করে এমন এক মানুষকে বেছে নিয়েছ যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিল না। থাক, এখন আর কিছু বলবো না। যেহেতু ভুলটা করে ফেলেছ, তাহলে কথার ভার আর বাড়িয়ে লাভ নেই। মনের উপর তো কারো জোর চলে না। তোমার মন যেমন বলেছে তেমনই চলেছ তুমি। তবু একটা কথা বলি, শুনবে? এই অনুভূতিটাকে সালাম করে বিদায় দিও চুপি চুপি। কিন্তু ভালোবাসাটাকে সযত্নে রেখে দিও তোমার ভিতরে। কারণ ভালোবাসা কোনো ভুল নয়, ভুল ছিল মানুষটা। ভালোবাসাটাকে রেখে দিও তার জন্য,
যে এর সঠিক মূল্য দিতে পারবে। এমন কারো জন্য নয়, যে তোমার মনের কোমলতাকে কাচের মতো ভেঙে টুকরো করে দেবে। মনে রাখবে, কাচার মন একবার ভাঙলে আর কোনোদিন আগের মতো জোড়া লাগে না। দাগটা থেকে যায় চিরকাল। তৌহিদুল হাওলাদারদের বংশের গোড়াপত্তন করেছিলেন আলী হাওলাদার। আলী হাওলাদারের 4 পুত্র। বড় ছেলে তৌহিদুল হাওলাদার বর্তমানে পরিবারের মূল অভিভাবক তিনি। তার স্ত্রী বুশরা ইসলাম। তাদের 3 সন্তান, ছেলে তৈমুর, বড় মেয়ে তিস্তা আর ছোট মেয়ে তানিয়া। মেজ ছেলে তাহের হাওলাদার, তার স্ত্রী অপরা হক, তাদের এক ছেলে তিহান। সেজ ছেলে তারিকুল হাওলাদার। তার দাম্পত্য জীবন দীর্ঘ হয়নি। বিয়ের 2 বছরের মাথায় তিনি স্ত্রী শারমিন বেগমের সঙ্গে বিচ্ছেদ ঘটান। এই সংসারে জন্ম হয়েছিল একটি কন্যা সন্তানের, নক্ষত্রা। ডিভোর্সের সময় নক্ষত্রার বয়স ছিল মাত্র 8 মাস। তালাকের দিনই শারমিন বেগম বলে দেন তিনি মেয়ে লালন পালন করতে পারবে না। এরপর তিনি ফিরে যান নিজের পিত্রালয়ে। সেই একই বছরের মধ্যেই তারিকুল হাওলাদার আমেরিকায় পাড়ি জমান। এরপর থেকে আর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। নক্ষত্রার বেড়ে ওঠে 2 চাচা আর 2 চাচির সাথে। ছোট ছেলে তারেকে হাওলাদার যুবক বয়সে এক নারীকে ভালোবেসেছিলেন। ভালোবাসার সেই মানুষটিকে হারিয়ে ফেলার পর আর কখনো ঘর বাঁধেননি। নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছিলেন। গ্রামের সবচেয়ে বড় আর প্রাচীন বাড়ি হাওলাদার বাড়ি। প্রায় 100 বর্ষ পেরিয়ে আসা এই রাজকীয় স্থাপনা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাওলাদারদের পূর্বপুরুষরা ছিলেন একসময়ের দাপুটে জমিদার। জমিদারি প্রথা উঠলেও তাদের আভিজাত্য, প্রভাব আর নামডাক আজও গ্রামের মাটিতে শিকড় গাড়ে আছে। এমন সম্মানিত, বংশীয় অভিজাত পরিবারের মেয়ে তাকে বিয়ে করার 2 মাস না যেতেই স্বামী নাকি তালাক দিতে চাইছে। খবরটা ছড়িয়ে পড়তেই গ্রামের কে কোথায় যাচ্ছে, কি করছে তার থেকেও বড় আলোচনার বিষয় এখন হাওলাদার বাড়ি নিয়ে। এই গরম খবর হাতে নিয়েই আজ সকালের নরম রোদে পুকুরপাড়ের পাটাতনে বসে আছেন 2 জন নারী, ফিরোজা বেগম আর রোকসানা বেগম। গ্রামের প্রতিটি খুঁটিনাটি থেকে বর্ষর যে কোনো ঘটনা তাদের নজর থাকে। 2 জনের কাজই হলো গ্রামের খুঁটিনাটি সব কিছুতে নাক গলানো। বালা মাইয়া হইলে প্রেম কইরা বিয়া কইরা 2 মাসও না যাইতে জামাই তালাক দিয়া লইয়া নাকি। ফিরোজা বেগমের কথায় তালে রোকসানা বেগমও তাল মিলিয়ে বলে, পুতটাও তো সুবিধার না। সারাদিন সিগারেট টানে আর ওই দিন দেখলাম কোন পোলারে জানি মারতাছে। রোকসানা বেগম একটু নাক সিটকে বললেন, আর নক্ষতা কয়দিন দেখতাছে তৈমুর নিয়া স্কুলে দিয়া আইয়ে দেহ গিয়া ভিতরে ভিতরে কোনো গাবলা আছে। কাঁচা রাস্তায় শুকনো পাতার উপর এক জোড়া পায়ের শব্দ আসে। ফিরোজা বেগম আর রোকসানা বেগম থালাবাটি ধোয়া রেখে মুখ তুলে তাকান। তৈমুর প্রথম সিঁড়িটায় দাঁড়িয়ে আছে। ঘাড় সমান চুলগুলো একটু অগোছালো। গায়ে গাঢ় নীল রঙের একটা শার্ট উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রঙের সঙ্গে মানানসই। চোখে একটু ঘুম ঘুম ভাব, মুখে হালকা দাড়ি, ঠোঁটে ম্লান একটা মুচকি হাসি। সিগারেট পোড়া ঠোঁটজোড়া দেখতে অন্যরকম সুন্দর। তৈমুর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রাশভারী গলায় বলে ওঠে, রোকসানা চাচি, অন্যকে কিছু বলার আগে কি নিজের ঘরের খবর রাখেন? আপনার মেয়েকে দেখলাম স্কুলে না গিয়ে এক ছেলের সঙ্গে রিকশায় চড়ে কোথাও যাচ্ছে। আর ফিরোজা চাচি, ছেলেটা হলো আপনার নেশাখোর ছেলে। তারা কিছু বলার আগেই তৈমুর গেটের ভেতরে ঢুকে পড়ে। ফিরোজা বেগম আর রোকসানা বেগম কিছুক্ষণ বোবা হয়ে তাকিয়ে থাকেন। তারপর একবার একে অপরকে তাকান। অর্ধেক ধোয়া থালা বাটি হাতে তারা উঠে দাঁড়ান। ফিরোজা বেগম ক্ষিপ্ত গলায় বললেন, নিজের মাইয়ারে সামাল দাও রোকসানা। রোকসানা বেগম চট করে ঘুরে দাঁড়ালেন, নিজের নেশাখোর পুত্রে সামলাও আগে। গাঁজা খাইয়া রাস্তায় রাস্তায় পইড়া থাহে। ফিরোজা বেগম থালা বাটি জোরে পাটাতনে ধাক্কা মারলেন, আমার ছেলের কথা আরেকবার কইলে।
তোর আর তোর ঝিয়ের চুলটি ছিঁড়া দিমু। তৈমুর গেটের পেছনে থেকে রোকসানা বেগমের ঝগড়া শুনে একটা হাসি দিয়ে বাড়ির ভেতরে হাঁটতে থাকে। ডাইনিং টেবিল জুড়ে ছোট বড় সবাই একসাথে নাস্তা করছে। অপরা বেগম ব্যস্ত সবার প্লেটে খাবার পরিবেশন করতে। তৈমুর আসতে এসে নিজের চেয়ার টেনে বসে পড়ে। তৌহিদুল হাওলাদার একবার ছেলেদের দিকে তাকান। তিস্তা। কথাটা সম্পূর্ণ হবার আগেই তৈমুর হাতে থাকা গরম রুটিটা ভেঙে নিচু স্বরে বলে উঠল, মনের ব্যথা কমে গেলে এমনিতেই বেরিয়ে আসবে, চিন্তা করো না। তৌহিদুল হাওলাদার চুপ করে গেলেন। তৈমুর খাবার শেষ করে টেবিল থেকে উঠে যেতে বলে ওঠে, তানিয়া, আমার রুমটা একটু গুছিয়ে দিয়ে যাও তো। তানিয়া মুখ কুঁচকে বলে, তোমার রুমে ঢুকলে গন্ধে বমি এসে পড়ে ভাইয়া, পোড়া জংলা। তৈমুর এক মুহূর্ত চুপ করে থেকে নক্ষত্রার দিকে তাকায়। তৈমুর তাকাতেই দেখে নক্ষত্রা হকচকিয়ে যায়। তৈমুর আর কোনো দিকে না তাকিয়ে গুনগুন করতে করতে উপরে চলে যায়। নক্ষত্রা তাড়াতাড়ি করে পরোটা শেষ করে উঠে পড়ে। তারপর একবার সবার দিকে তাকিয়ে তাড়াতাড়ি তৈমুরের রুমের যায়। তৈমুর ভাই। রুমের ভেতর থেকে তৈমুর বলে, নক্ষত্রা, আসো। নক্ষত্রার বুকটা ধকধক করে করে তৈমুর যতবার তার নাম ধরে সম্বোধন করে প্রতিবার তার বুক এমন আন্দোলন করে। নক্ষত্রা দরজা ঠেলে রুমে ঢুকে দেখে ঘরের হাল বেহাল। গতকালই তো সে রুমটা গুছিয়ে দিয়ে গেছে, এর মধ্যে এমন কিভাবে করে ফেলল রুমটা। নক্ষত্রা ঝাড়ু বাহির করে পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে ফালিয়ে রাখা সিগারেট এক জায়গায় রেখে তৈমুরের দিকে তাকিয়ে বলে, কি করে রেখেছেন ঘরটাকে? তৈমুর হামি দিয়ে বলে, ভালো লাগে না গুছাতে। একদিন গুছালে পরের দিনই দেখি আবার ময়লা হয়ে গিয়েছে, তাই আর গুছাই না। নক্ষত্রা আর কিছু না বলে লেগে পড়ে ঘর গুছাতে প্রথমে বইগুলো ঠিক করে রাখতে রাখতে বলে, একটা বিয়ে করে ফেলুন, আপনার বউ সব করে দিবে। তৈমুর বিছানার থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে বিয়ে করবে শুনি? চোখ খুলে দেখুন, কেউ হয়তো আপনাকে নিয়েই ভবিষ্যৎ দেখে, আপনাকে ঘিরে সংসার রাখে মনে। হয়তো কেউ রোজ ঘুমোবার আগে কল্পনা করে একদিন আপনি তার ঘরের মানুষ হবে। তাকে যদি তুমি চিনে থাকো, তাকে বলো আমাকে নিয়ে কোনো সংসারের স্বপ্ন না দেখে। স্বপ্ন যেমন ভোরে ভেঙে যায় তেমনি আমি ভেঙে দেব তাকে, নির্দয়ভাবে। নক্ষত্রার হাত থেমে যায়। বুকের ভেতরে কেমন একটা ভার জমে ওঠে। চোখ সরিয়ে নেয়, কিছু না বলে আবার রুম গুছাতে থাকে। ঠিক তখনই হঠাৎ টুং টুং গিটারের হালকা সুর ভেসে আসে। সে পিছনে তাকায় দেখে তৈমুরের হাতে একটা গিটার, নীল গিটার। এই গিটারটি নক্ষত্রা তৈমুরকে উপহার দিয়েছিল প্রায় 2 বছর আগে। তৈমুরের গানের কণ্ঠ খুব অপূর্ব, তার কথা থেকে তার গান যেন বেশি অনুভবী। এই কণ্ঠের সঙ্গে যদি গিটার বাজে তাহলে সুরটা আরও গভীর হবে। এই ভেবেই সে টুকটাক খরচ বাঁচিয়ে প্রায় 9 মাস ধরে জমানো টাকায় কিনেছিল এই গিটারটা। অনেক দামি কিছু না, এটা দোকানের সবচেয়ে সস্তা একটা গিটার, তবুও সেই সস্তা জিনিসটাকেই তৈমুর এতটা যত্ন করে রেখেছে। গিটারের কাঠ এখনো চকচক করছে, তারগুলো ঝকঝক করছে নতুনের মতো। এক কোণে এখনো বাঁধা সেই ছোট্ট লাল রিবনের টুকরো যা নক্ষত্রা সাজিয়ে দিয়েছিল। দীর্ঘদিন পর তিস্তা নিজের কক্ষের দরজা খুলেছে বলা ঠিক হবে না, বরং বলা যায় তারেক হাওলাদার বহু ঘন্টার ধৈর্য, অনুনয়ের অপেক্ষার পর অবশেষে তিস্তা দরজাটি খুলেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক শূন্য গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। তারেক হাওলাদার ভিতরে পা রাখতেই কিছু একটা ঠেকল তার পায়ে। চোখ নামিয়ে দেখলেন বালিশ। চারপাশে চোখ ঘুরিয়ে তাকাতেই তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। ঘরটির হাল বেহাল, ড্রেসিং টেবিলে আয়না ভাঙ্গা। ঘরটাতে আলো বাতাস ঢুকে না বহুদিন। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি তিস্তার পাশে খাটে হেলান দিয়ে মেঝেতে বসলেন।
অনেকক্ষণ নীরব থাকার পর তারেক হাওলাদার অবশেষে বললেন, ভালোবাসাটা তোমার সত্যিই ছিল, কিন্তু ভালোবাসার মানুষটা ছিল ভুল। জীবনে এমন ভুল সবাই একদিন না একদিন করে। কেউ করে অজান্তে, আর কেউ করে জেনে শুনে। তুমি করেছো জেনে শুনেই। ভালোবাসার নাম করে এমন এক মানুষকে বেছে নিয়েছ যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিল না। থাক, এখন আর কিছু বলবো না। যেহেতু ভুলটা করে ফেলেছ, তাহলে কথার ভার আর বাড়িয়ে লাভ নেই। মনের উপর তো কারো জোর চলে না। তোমার মন যেমন বলেছে তেমনই চলেছ তুমি। তবু একটা কথা বলি, শুনবে? এই অনুভূতিটাকে সালাম করে বিদায় দিও চুপি চুপি। কিন্তু ভালোবাসাটাকে সযত্নে রেখে দিও তোমার ভিতরে। কারণ ভালোবাসা কোনো ভুল নয়, ভুল ছিল মানুষটা। ভালোবাসাটাকে রেখে দিও তার জন্য, যে এর সঠিক মূল্য দিতে পারবে। এমন কারো জন্য নয়, যে তোমার মনের কোমলতাকে কাচের মতো ভেঙে টুকরো করে দেবে। মনে রাখবে, কাচ আর মন একবার ভাঙলে আর কোনোদিন আগের মতো জোড়া লাগে না। দাগটা থেকে যায় চিরকাল। কথাগুলো বলে তারেক হাওলাদার আর এক মুহূর্তও বসে থাকলেন না। ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো ঘর কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তিস্তা ডুকরে কেঁদে উঠল। চিৎকার করে কাঁদছে মেয়েটা। এতদিনের সব নীরবতা আজ একসাথে ভেঙে পড়েছে তার বুকের ভিতর। বাইরে দাঁড়িয়ে আছে তৈমুর। দরজার ওপারে বোনের আর্তনাদ শুনে তার ভেতরে কিছু একটা মোচড় দিয়ে ওঠে। তৈমুর আর দাঁড়াল না। সেও দ্রুত পা বাড়াল তারেক হাওলাদারের পিছু পিছু। তারেক হাওলাদার ইতিমধ্যেই সিঁড়ি বেয়ে ছাদে উঠছেন। তৈমুর চুপচাপ তার পেছনে চলতে থাকে। ছাদে পৌঁছে তারা দুজনই গিয়ে দাঁড়ায় রেলিং ঘেঁষে। সন্ধ্যা নেমে এসেছে গ্রামের ওপর। দূরে জ্বলছে ছিটে ফোটা আলো। আকাশে একফালি চাঁদ ভাসছে নিঃসঙ্গ হয়ে। তৈমুর পাশে দাঁড়িয়ে আকাশে চাঁদ দেখছে। ছোট আব্বু। তৈমুর কণ্ঠে হঠাৎ এমন গভীর কণ্ঠের ডাক শুনে তারেক হাওলাদার কিঞ্চিত চমকিয়ে যায়। হুম। আকাশে চাঁদটা রূপ দৃষ্টি রেখে তৈমুর শুধায়, তোমাদের বিচ্ছের পর কি সে কখনো তোমার খবর নেয়নি? তারেক হাওলাদার এক মুহূর্ত চুপ থেকে বলেন, ফানুসে আগুন লাগিয়ে উড়িয়ে দেওয়ার পর কি কখনো খবর নেও ফানুসটা কোথায় গিয়ে পড়েছে? তৈমুর মুচকি হেসে গান গেয়ে উঠে, হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলেই ঠুস। তৈমুর গান শেষ করার আগেই তারেক হাওলাদার তৈমুরকে থামিয়ে দিয়ে বললেন, গ্রামের তোমার আর নক্ষত্রাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। কাল থেকে আমি নক্ষত্রাকে স্কুলে পৌঁছিয়ে দিব। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের কাজই হলো আমার নাম প্রচার করা। ভাবছি কি ছোট আব্বু এবার নির্বাচনে অংশগ্রহণ করব বিনা পয়সায়। প্রচার তো খুব ভালোই হচ্ছে। কথাটা বলে তৈমুর গুনগুন করতে করতে বেরিয়ে গেল। কলেজ থেকে ফিরে কোচিংয়ে যেতে প্রতিদিনই দেরি করে তানিয়া। আজও ব্যতিক্রম হয়নি। মোট 10 মিনিট দেরি করে এসেছে। তানিয়া হাঁপাতে হাঁপাতে এসে দরজার সামনে দাঁড়ায়। ভেতরে উষো স্যার বোর্ডের সামনে দাঁড়িয়ে কিছু লিখছেন। চক ঘষাঘষির শব্দে পুরো রুম ভরে গেছে। তানিয়ার মাথায় প্রথমেই এল চুপচাপ ঢুকে যাবে, স্যার হয়তো খেয়ালই করবেন না। কিন্তু সাথে সাথেই গতকালের কথা মনে যায়। স্যার গতকাল বলেছিল এখন থেকে দেরি করে আসলে আধা ঘন্টা বসিয়ে রাখবে। তানিয়া হালকা মুচকি হাসি নিয়ে ডাকে, স্যার আসবো? উষো স্যার লেখার মাঝপথে থেমে পিছনে ফিরলেন। তুমি কি সারা জীবন লেট লতিফ হয়েই থাকবে? উষো স্যারের কথা শুনে বাকি ছাত্রছাত্রীরা হেসে ফেলে। তানিয়া মুখ কালো করে উষো স্যারের দিকে তাকায়। উষো তানিয়াকে ধমক দিয়ে বলে, ভিতরে আসো। তানিয়া মুখ কালো করে ভেতরে ঢুকে শেষের বেঞ্চে বসে পড়ে। তানিয়ার পাশে বসা মেয়েটা তানিয়ার কানে কানে বলে, যদি পড়ালেখা করতে মন চায় আসিস কেন এখানে? প্রতিদিন এসে মাঝখানে বিরক্ত করিস। তানিয়া হাসি দিয়ে বলে,
কি আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোন এসেছে গো, ক্লাসে তো একদিনও পড়া দিতে দেখি না তোকে। মেয়েটা মুখ কালো করে অন্যদিকে ফিরে যায়। তানিয়ার সাথে কথা বলা মানে নিজের সম্মান নিজের হাতে বিসর্জন দেওয়া। বাহিরে কালবৈশাখীর ঝড়ের মতো ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে তা আরও বেড়েই চলেছে। তানিয়া না পড়ে চুপচাপ বসে আছে, উষো তাকে ৮ ঘন্টা বেশি পড়ে যেতে বলেছে। বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো ঘর অন্ধকার, শুধু উৎসর টেবিলে রাখা মোমবাতিটা জ্বলে আছে। হলুদ আলোতে উৎসর মুখের এক পাশ ঝলমল করছে আর অন্য পাশ ছায়ায় ঢাকা। তানিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকে, আবার চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তার চোখ বারবার উষো দিকে চলে যায়। তানিয়া নিজে মনে মনে 2টা গালি দিল ছাতা না আনার জন্য। সে একবার আশেপাশে তাকায়, সবাই অনেক আগেই চলে গেছে, শুধু সে আর দুজন ছাড়া আর কেউ নেই। উষো সামনের টেবিলে বসে খাতায় কি যেন লিখছেন, মাঝে মধ্যে কলমের খসখস শব্দ ভেসে আসছে। তানিয়া আবার উৎসর দিকে তাকায়। উৎসও তাকায়, সাথে সাথে চোখ ফিরিয়ে নেয় তানিয়া, তারপর আবার তাকায়। দুজন এমন করে কয়েকবার চোখাচোখি হতেই হঠাৎ কলম থামিয়ে চোখ তুলে তাকায় তানিয়ার দিকে, তাকিয়ে বলে, কি হয়েছে? সাপের মতো মুড়ামুড়ি করছো কেন? তানিয়া ঠোঁট ভেঙে বলে, বাড়িতে যাব স্যার, রাত হয়ে যাচ্ছে। উষো একবার বাহিরে তাকিয়ে বলে, চলো। তানিয়া বই খাতা হাতে নিতে গেলে উষো আবার বলে, বই খাতা কাল নিউ টেবিলের উপর রেখে যাও। তানিয়া মাথা নিচু করে দরজার দিকে এগিয়ে যায়। উষো টর্চ লাইটার ছাতা হাতে নিয়ে বাহিরে বের হয়ে দাঁড়ায়। তানিয়াকে বের হতে না দেখে বলল, বের হচ্ছ না কেন? তানিয়া মাথা নিচু করে বলে, স্যার কেউ দেখলে খারাপ কথা বলবে। উষো বিরক্ত কণ্ঠে বলে, তোমরা মাথায় যা ঘুরে অন্যদের মাথায় এইসব ঘুরে না। মানে? মানে হলো শিক্ষক পিতার সমতুল্য, আর আমি যেহেতু তোমার ভাইয়ের থেকে মাত্র 2 বছরের বড়, তাই আমি তোমার ভাইয়ের সমতুল্য। তানিয়া মুখ চোখ কুঁচকে বলে, আমার 2 ভাই আছে স্যার, আর লাগবে না। বলে তানিয়া উষোর সাথে ছাতার নিচে দাঁড়ায়। উষো টর্চ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। মাটির রাস্তায় অনেক কাদা হয়েছে, একটু এদিক সেদিকে হলেই পড়ে যাবে। অর্ধেক রাস্তা আসতেই তৈমুর আর তিহানকে দেখতে পায়। কাদা জল পেরিয়ে তাদের দিকেই এগিয়ে আসে। তিহান সামনে এসে উষোকে সালাম দিয়ে তানিয়ার হাতে একটা ছাতা তুলে দেয়। উষো হেসে তৈমুরকে বলে, তানিয়াকে আনতে যাচ্ছিলেন? তৈমুরও ভদ্রতা বজায় রেখে বলে, হ্যাঁ, আম্মা বলল তানিয়া আপনার কাছে পড়ে। কথোপকথন দীর্ঘ হলো না, কালবৈশাখীর ঝড় তখন পুরো দমে বইছে। তাই স্যার সংক্ষিপ্ত বিদায় জানিয়ে আবার উল্টো পথে রওনা হলো। বাড়িতে ফিরে তানিয়া সবার প্রথমে নক্ষত্রার রুমে গেল। রুমে ঢুকার আগে উঁচু গলায় নক্ষত্রাকে ডাকতে শুরু করে, এই নক্ষত্রা, কইরে তুই? নক্ষত্রা চোখ উঠিয়ে তানিয়ার দিকে তাকায়। পড়ি, আর কি করব? তানিয়া খাটের উপর শুয়ে বলে, কত পড়িস, একটু বইটাকে শান্তিমতো বিশ্রাম নিতে দে। নক্ষত্রা কোনো কথা বলল না। তানিয়া হাসি মুখে নক্ষত্রার দিকে তাকিয়ে বলে, আজকে জানিস কি হয়েছে? কি হয়েছে? উষো স্যার আমাকে বাড়িতে এসে দিয়ে গেছে। নক্ষত্রা কিছুক্ষণ তানিয়ার দিকে তাকিয়ে থেকে বলে, তুমি কি উষো স্যারকে পছন্দ করো আপু? সকালের স্নিগ্ধ রোদের আলো মুখে এসে পড়তেই তিস্তার ঘুমটা ভেঙে যায়। আধঘুম চোখ মেলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল সে। ছাদের সাদা রঙের ওপর আলোটা নরম পর্দার মতো ছড়িয়ে পড়েছে। বাতাসে হালকা শিউলি ফুলের গন্ধ মিশে আছে। জানলার ফাঁক দিয়ে আসা আলোয় ঘরটা সোনালি ছায়ায় ভরে উঠেছে। দূরে কোথাও কোকিল গলা ছেড়ে গান গেয়ে চলেছে। পেছনের দিকের নারকেল গাছে হাওয়ার ছোঁয়ায় পাতার মৃদু সরসর শব্দ। সব মিলিয়ে সকালটা এক মায়াবী সুরে বাজছে। বকুল চোখ ঘুরিয়ে চারপাশে তাকায়, খুব সুন্দর করে গুছানো কক্ষটা। সাদা পর্দা, জানলার পাশে রাখা ছোট্ট টবের মানি প্ল্যান্ট গাছটা, টেবিলের ওপর খোলা ডায়েরি আর একটা কলম,
মাথার ওপরে ঝোলানো ছোট বাতিটা সব সাজানো, শান্ত, পরিপাটি। দেখলেই মন জুড়িয়ে যাওয়ার কথা। কিন্তু তিস্তার কাছে এই সব কিছুই ভালো লাগলো না। সবকিছুই নিস্তব্ধ, ফাঁকা, প্রাণহীন লাগছে। বুকের ভেতরটা ভার হয়ে আছে। চোখ মুছতে গিয়েই তিস্তা টের পেল চোখের ভেতরটা কেমন তীব্র ব্যথা করছে। নির্ঘুম রাত আর অবিরাম কান্না যে চোখ দুটোকে ক্লান্ত করে দিয়েছে তা বোঝার জন্য আয়না প্রয়োজন হয়নি। একটা দীর্ঘশ্বাস ফেলে তিস্তা এক হাতে চুলগুলো খুঁজে খুঁজে খোপা করতে গেল। অভ্যাসটা আজও যায়নি, কিন্তু আঙুল থেমে গেল মাঝপথেই। চুলগুলো এতটাই ছোট যে বাধা তো দূরের কথা, ঠিকমতো ধরে রাখারও উপায় নেই। মুহূর্তেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মাত্র ২০ দিন আগেও এই চুলগুলো ছিল হাঁটু পর্যন্ত লম্বা, কালো, যত্নে রাখা, যেন তিস্তারের নিজের আত্মার মতোই উজ্জ্বল। ঝড়ের মতো একটা রাত তার সবকিছু বদলে দিয়েছে। এখন আর কিছুই নেই তার, না সেই রূপ, না সেই দীপ্তি। নিঃশ্বাসে একা। তিস্তা আসব। দরজায় দুবার টোকা পড়ে। বুশরা বেগমের কণ্ঠস্বরটা আজকাল সবসময়ই একটু কাঁপা কাঁপা শোনায়। কোনো জবাব আসে না ভেতর থেকে। নীরবতা ঘরের ওপর আরেকটা ভারী চাদর চাপিয়ে দেয়। উত্তর না পেয়ে তিনি ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মেয়েকে দেখলেই বুশরা বেগমের বুকের ভেতরটা খা খা করে ওঠে। মেয়ে বিছানার কোণায় চুপচাপ সংকুচিত হয়ে বসে আছে। মায়ের চোখে পানি এসে যায়, থামাতে চাইলেও থামে না। তিস্তার দিকে তাকালে মনে হয় আশার নামের ঝড় তার মেয়েকে ভিতর থেকে পুরো ফাঁপা করে দিয়েছে। তিনি এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসেন। শব্দ করে কিছু বলেন না, তার ভয় হয় ভুল করে কিছু যদি বলে ফেলেন। ভাত আনি। কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বুশরা বেগমের মন ভেঙে যায়। হতাশ হয়ে উঠে দাঁড়ালেন তিনি। দরজার কাছে পৌঁছে হাত বাড়িয়ে দরজার চৌকাঠ ছুঁতেই পেছনে থেকে খুব ক্ষীণ, প্রায় ভাঙা এক গলায় ভেসে এলো, আম্মু। শব্দটা এতই অসহায় যে বুশরা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল। বুশরা বেগম নিঃশব্দে তার দিকে এগিয়ে এলেন, চোখে জল জমে উঠলেও মুখে শুধু একটাই কথা, কি রে মা, কি হলো? তিস্তা মাথা নিচু করে বলল, আমি আর পারতেছি না, আম্মু। বুশরা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর খুব ধীরে, মমতার সুরে কিন্তু ভেতরে লুকানো ব্যথা নিয়ে বললেন, তিস্তা, একটা কথা জিজ্ঞাসা করি? তিস্তা মাথা একটু তুলে মাকে দেখল। বুশরা বেগম তিস্তারের চিবুকটা ধরে নরম স্বরে জিজ্ঞেস করলেন, প্রেমিক আর স্বামীর মধ্যে পার্থক্য বুঝো? তিস্তা নিশ্চুপ। বুশরা বেগম নিজের কথাই নিজে বলতে শুরু করেন, প্রেমিক সে ভালোবাসবে, কথা দেবে, স্বপ্ন দেখাবে। কিন্তু প্রেমিক দায়িত্ব নেয় না মা। প্রেমিকের হাতে তোর কাঁধের ভরসা থাকে না। সে চাইলে পাশ ফিরতে পারে কখনো কখনো কারণ ছাড়াই। তিনি থেমে আবার বললেন, স্বামী মানে দায়িত্ব, সঙ্গ, নিরাপত্তা। যে তোর হাত ধরলে আর ছাড়বে না। তিস্তা বসার থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু, আমার একটা কথা রাখবা? কি? পরে বলবো, এখন যাও একটু ঘুমাবো, কতদিন ধরে ঘুমাই না। তাহের হাওলাদার হলেন নিরীক্ষা অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। চাকরির সুবাদে রাজধানীতেই থাকতে হয় তাকে। অপরা বেগমের সঙ্গে বিয়ের পর থেকেই তার মধ্যে ছিল একরকম অনীহা, এক ধরনের বিরক্তি। এই বিয়ে তার নিজের পছন্দে হয়নি, জোর করেই চাপিয়ে দেওয়া হয়েছিল তার উপর। আসলে আলী হাওলাদারের ইচ্ছা ছিল 4 পুত্রকে একসঙ্গে একদিনে বিয়ে করাবেন। তৌহিদুল হাওলাদার কিছু না বললেও বাকি 3 ভাই এই ব্যাপারে সরাসরি আপত্তি জানিয়েছিলেন। প্রথমে তাহের হাওলাদার না করলেও বাবার ইচ্ছের বিরুদ্ধে থাকতে পারেনি বেশিক্ষণ। অমতে নিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসেন। তারিকুল হাওলাদার আর তারেক হাওলাদারকে 1000 বার বলার পরও না করেন। বিয়ের পর প্রথম তাহের হাওলাদার মাসে একবার গ্রামের বাড়ি আসতেন।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ফাঁকটা আরো বড় হতে থাকে। মাসের পর মাস কেটে যায়, এরপর বছর পার হতে শুরু করে, তিনি আর ফিরে আসেন না। এমনকি অপরা বেগমের সঙ্গেও তার কোনো যোগাযোগ থাকে না। শুরুর দিকে অপরা বেগম খুব কষ্ট পেতেন, কিন্তু তিহান জন্মের পর সবকিছু ধীরে ধীরে বদলে যায়। তিহান আর সংসারের কাজকর্ম নিয়েই চলে যেত তার সারাদিন। ছেলেটা যেন তার সমস্ত অভিমান, সমস্ত একাকিত্বকে ঘিরে জেগে ওঠা এক অন্যরকম আশ্রয়। তিহানের জন্মের 3 মাস পর তাহের হাওলাদার একবার এসেছিলেন, এরপর আবার 2 বছর তার কোনো খোঁজ খবর নেই। তারপর থেকে অপরা বেগমের হৃদয়ে তীব্র অভিমান বাসা বাঁধে। স্বামীর জন্য ভালোবাসা থেকে যাওয়া সত্ত্বেও তিনি বুঝে যান প্রত্যাশা মানেই কষ্ট। তাই ধীরে ধীরে তিনি প্রত্যাশা করা ছেড়ে দেন। তাহের সাহেব একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। অপরা বেগমের মুখে কোনো রকম ভাবান্তর নেই। তার আসা যাওয়ার সঙ্গে আর কোনো সম্পর্কই নেই এখন আর। রান্নাঘরের কোণে বসে মাছ কাটছেন মনোযোগ দিয়ে। পাশে বসা বুশরা বেগম একবার তার দিকে তাকিয়ে বলেন, কিরে অপু, মন খারাপ নাকি? অপরা বেগম মুখ তুললেন, একটুখানি হাসি টেনে বললেন, না আপা, তেমন কিছু না। তাহলে এত চুপচাপ কেন? ভালো লাগছে না আপা, কোথাও একটু শান্তি খুঁজে পাচ্ছি না। তোর চোখের নিচে কালি পড়েছে অপু, ঠিকমতো ঘুমাস না বুঝি? অপরা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে আবার মাছ কাটায় মনোযোগী হলেন। একটা নীল জ্যোৎস্না রাতে, এক মুক্ত আকাশ সাথে, শান্ত শীতল শহরে দুজনেই। আমি এক গরিব প্রেমিক নীলা, আমার আর কোথাও যাওয়ার নেই। কণ্ঠটা থেমে যায়। চারপাশে নীরবতা নেমে আসে, বাতাসেও মনে হয় একটা ভার অনুভব করা যায়। তৈমুর চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। চাঁদ আজ এক অপার আখ্যান, আকাশ জুড়ে তার অভিভাবকের মতো নীরব উপস্থিতি। মেঘহীন রাতের প্রশান্ত আকাশে ছড়িয়ে থাকা জ্যোৎস্না চাঁদের চারপাশে গড়ে তোলে এক স্বপ্নজাল। চাঁদের নরম আলো ধীরে ধীরে ঝরে পড়ে নিচে, ঠিক যেন স্বপ্নের কালি দিয়ে আঁকা কোনো রূপকার জগৎ। ছাদটা আলো আধারিতে ঢেকে গেছে, রূপার পাতার মতো ঝিকিমিকি করছে। এই নৈশ মাধুর্যে এক ব্যক্তি বসে আছে নীরবে কাঠের বেঞ্চে, হাতে একটি নীল গিটার। তার আঙুল থেমে অনেক আগেই, তবু মনে হয় গিটারটি এখনো কোনো সুরে গাইছে। আরেকজন দাঁড়িয়ে আছে রেলিংয়ে হেলান দিয়ে। চোখ তার আকাশমুখী, চাঁদের আলোয় গড়া এক অভিমানী পরী। তৈমুর ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশাপাশি দাঁড়ায়। দুটি নিঃশ্বাস পাশাপাশি, কাউর মুখে কোনো কথা নেই, শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভার আর দূরে বাজতে থাকা এক অস্পষ্ট সুরের রেশ। তৈমুর কয়েক মুহূর্ত চুপ করে নক্ষত্রের পাশে দাঁড়িয়ে থাকে। তারপর নীরবতা ভেঙে তৈমুর নিচু গলায় বলে, এখান থেকে চলে যাও। কেন? কাউর চোখে পড়লে তোমার গায়ে কলঙ্ক লেগে যাবে গো। কলঙ্ক লাগলে কি হয় তৈমুর ভাই? তুমি যদি এক জীবনে শত শুভ কাজ করো, তবুও একটি কলঙ্কই যথেষ্ট তোমার গল্পটাকে বদলে দিতে। কারণ সমাজ কখনো পুরোটা দেখে না, তারা শুধু দাগটাই দেখে। নক্ষত্রা তৈমুরের বলা কথার মানেগুলো বুঝেছে। আমি মুছে ফেলবো সব কলঙ্ক। যদি কুৎসা ছড়ায় আমি জবাব দেব। তৈমুর হাসে, কেমন করে জানি হাসে। নারীর চরিত্রে কলঙ্ক দাগ লাগলে তুমি শতবার সত্য প্রমাণ করলেও এই সমাজ তোমাকে মুছে ফেলার সুযোগ দিবে না গো। সমাজে কাছে কলঙ্ককে মিথ্যে প্রমাণ করা কঠিন, কারণ সমাজ সত্যের চেয়ে কুৎসা শুনতেই বেশি আগ্রহী। তাহলে সমাজই আসলে পাপী, কারণ মিথ্যেকে তারা রটায়, সত্যকে নয়। নক্ষত্রা তৈমুরের এর সামনে থেকে 2 পা সামনে এগিয়ে বলে, আপনার পাশে দাঁড়ানো ফলে যদি আপনার নামের কলঙ্ক আমার শরীরে লাগে, তাহলে আমি 1000 কোটি বার আপনার পাশে দাঁড়িয়ে আপনার নামের কলঙ্ক নিজের নামে মাখব। আর এক মুহূর্তও দাঁড়ায় না সে। চুপচাপ চলে যায় ছাদ থেকে। চাঁদের আলো তার পিছু নেয়। বাকির পেছনে ফিরে তাকায়, তার চোখ আটকে থাকে পদ্ম চলে যাওয়া ছায়ায়। ধীরে খুব নিচু গলায় নিজের কাছেই ফিসফিস করে বলে,
এই মায়ার আড়ালে আমি তোমার যাতনা। সকালটা ঘন ধোঁয়ায় ডেকে আছে। কাঠের জানালার ক্ষীণ ফাঁক গলে কাঁচা রোদের স্যাঁতস্যাঁতে তীক্ষ্ণ আলো ঘরে ছুরি হয়ে ঢুকছে। নক্ষত্রা ধীরে চোখ তোলে ছাদের দিকে। মাথা ভারে ঠাসা, সারা দেহে অদম্য কাঁপুনির স্রোত বইছে। ও ঝটকা দিয়ে উঠে বসে, নাকের ডগা দিয়ে হিমেল বাতাস টেনে নেয়। ধুর, আবার ঠান্ডা লেগেছে মনে হয়। বিড়বিড় করে নিজেকেই উচ্চারণ করল নক্ষত্রা। দৃষ্টির ধার গিয়ে বিদ্ধ হলো দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের লালচে তারিখে। মুহূর্তেই মনে নেমে এলো ভারী নুড়িপাথরের মতো চাপা যন্ত্রণা, আজ তার 17তম জন্মদিন। স্মৃতিভ্রষ্ট হতে পারে সকলে, কিন্তু তিস্তা কোনোদিন এই দিন উপেক্ষা করেনি। তবে কি এবছর তিস্তার ভুলে বসল? নক্ষত্রা জানালার রুক্ষ কাঠে কপাল চেপে ধরল। একটাবার যদি তাহার দেখা পাইতাম। হঠাৎ নক্ষত্রার কানে এসে বিধল গিটারের টুংটাং অনুরণন। এক ঝটকায় কেঁপে উঠল তার অন্তর্গত সত্তা। জানালার বাইরে মুখ ঝুঁকিয়ে চোখ ছুটে গেল বাগানের দিকে, তবুও কোথাও কাউকে দেখা গেল না। সুরটি স্পষ্ট। নক্ষত্রা বিছানা থেকে ছুটে উঠে উড়োনাটা গায়ে জড়িয়ে বারান্দার দিকে পা বাড়াল। হালকা হিমেল বাতাসে উড়োনাটা কাঁধ ছুঁয়ে উন্মত্তভাবে নড়ে উঠল। মুহূর্তে তার দৃষ্টি থমকে গেল বাগানের এক কোণে। সেখানে অত্যন্ত নীরবতায় বসে আছে তৈমুর, গিটার আলিঙ্গন করে। তাকে দেখামাত্র নক্ষত্রার মনের গভীরে উথলে উঠল মাত্র একটিমাত্র সুর। রুক্ষ এলোমেলো চুলগুলোয়। মনটা চায় যেন হাত বুলোয়। এইভাবে তৈমুর কিছুক্ষণ গিটারে টুংটাং করে, পদ্ম তাকিয়ে থাকে অপলক। হঠাৎই তৈমুর থেমে যায়। ঘুরিয়ে পিছনে তাকায়। নক্ষত্রার বুকটা ধক করে ওঠে, শ্বাস স্তব্ধ হয়ে এলো গলার কাছে। তৈমুর চোখে চোখ রাখে কিছুক্ষণের জন্য, তারপর উঠে দাঁড়ায়। সে গিটারটা পাশে রেখে এগিয়ে আসে। নক্ষত্রার ঘরের বারান্দার সামনে দাঁড়িয়ে বলে, নক্ষত্রা, শিল্পাটায় শুটকির ভর্তা বানাতে পারো? ভালো হয় না তেমন। তৈমুর একরকম নাছোড় বানিয়ে বলে, যেমনই হোক, বানাও। খুব খেতে মন চাচ্ছে। বড় মা বা মেঝো মাকে বলি? তারা দুজনই তিস্তাকে নিয়ে নানির বাড়িতে গেছে। নক্ষত্রা লকা মাথা ঝাঁকিয়ে বলে, বানাচ্ছি। বাড়ির দুজন গৃহিণী না থাকলেও রান্নাঘরটা একদম গোছানো। নক্ষত্রা রান্নাঘরে যায়, খুঁজে খুঁজে একটা বক্স বের করে সযত্নে একটু খুদের চাল তুলে নেয়। তৈমুরের পছন্দের কথা সে জানে, লোকটা খুদের ভাত আর শুটকি ভর্তা খেতে পাগল প্রায়। তৈমুর চাল নামিয়ে পিছনে ফিরে দেখে তৈমুর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নক্ষত্রা ফিরতেই তৈমুর এক প্রকার রসিকতা করে বলে, আপনি ফিরে তাকাবার অপেক্ষায় করতে করতে তো আমার পায়ের নিচের মাটি উঠে গেল প্রায়। নক্ষত্রা ভ্রু কুঁচকে তাকায়। আমি বলেছিলাম নাকি অপেক্ষায় থাকতে? তৈমুর কাঁধ ঝাঁকিয়ে হেসে ফেলে, না বলনি ঠিকই, কিন্তু যেহেতু তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করবে, আমারও তো কর্তব্য হয় তোমাকে একটু সাহায্য করা। দাও তো, চালের হাঁড়িটা দাও। বলেই একটানে নক্ষত্রার হাত থেকে হাঁড়িটা নিয়ে ধুতে চলে যায়। নক্ষত্রা মুহূর্ত থ হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভবঘুরে ভাই তো এমন না। আজ হঠাৎ এত হাসি, এত রসিকতা করছে কেন? লোকটা কি পাগল হয়ে গেল নাকি? সে নিজের মনে গুছিয়ে উঠতে পারে না কিছুই। এর মধ্যেই ভেতর থেকে ডাক ভেসে আসে, কি গো নক্ষত্রা, কই তুমি? ডাকটা যেন হাওয়ার ফাঁকে ভেসে এসে বুকের ভেতর কেমন করে তুলে নক্ষত্রার। নক্ষত্রা নিজেকে সামলিয়ে তৈমুরের পাশে গিয়ে দাঁড়ায়। তৈমুর ভাই, আপনি ঠিক আছেন তো? হুম। নক্ষত্রা আর কিছু বলে না, পেঁয়াজ কাটতে বসে পড়ে। তৈমুর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তার জানালার বাইরে। আকাশ কালো মেঘে ঢাকা, হালকা বাতাসে গাছের পাতাগুলো কাঁপছে। হঠাৎ করে তার মনে পড়ে যায় অনুপম রায়ের একটা গানটা, এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো,
ওগো তোমার নিমন্ত্রণ। তৈমুর গুনগুন করে পুরোটা গেয়ে ফেলে। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বোধ হয়, শব্দ নেই, গন্ধে বোঝা যায়। মিনিট দুয়েক পেরোলেই হঠাৎ বাতাস আরও তীব্র হয়ে ওঠে আর যথারীতি দেশের নিয়ম অনুযায়ী বিদ্যুৎ চলে যায়। তৈমুর মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালায়। একটু খানি আলোতে অন্ধকার ঘরটা আবার একটু স্পষ্ট হয়। নক্ষত্রা ডেকে ওঠে, তৈমুর ভাই। তৈমুর মুখ কুঁচকে বলে, তুমি আমাকে একদিনে যতবার ভাই ডাকো, তিস্তা আর তানিয়া মাসে আমাকে এতবার ডাকে কিনা সন্দেহ। নক্ষত্রা হেসে ফেলে, বৃষ্টি ভিজে ফুচকা খেতে যাবেন আমার সাথে? তৈমুর কপালে হাত দিয়ে বলে, তুমি কি ঠাডা পড়ে নিজেও মরতে চাও, সাথে আমাকে নিয়ে যেতে চাও? আমার সব আয়ু আপনার হোক, আপনার সব দুঃখ আমার হোক, তবুও আমার আগে আপনার মৃত্যু না হোক। টিপটপ করে ঝরছে অবিরল বৃষ্টি। পাতার ডগায় টলটলে জলফোঁটাগুলো জমে সুরললিত মণিমুক্তোর মতো ঝরে পড়ছে মাটির বুকে। কদম ফুলের স্নিগ্ধ পাপড়িতে আটকে থাকা স্বচ্ছ ফোঁটাগুলো মুক্তখচিত রত্নের মতো ঝলমল করছে। সবুজ পাতার গভীরে সাদা হলুদের অপার্থিব দীপ্তি দেখে মনে হচ্ছে আকাশ থেকে কেউ চাঁদ ছিঁড়ে এনে গাছের বুকে গেঁথে দিয়েছে। আকাশ জুড়ে গুমোট ঘনকালো মেঘের স্তর, একটু আগেকার ঝর্ণাধারা সমস্ত প্রকৃতিকে ধুয়ে মুছে আরও সজীব, আরও তীব্র জীবন্ত করে তুলেছে। এই মনোহর স্নিগ্ধ আবহে বৃষ্টি ভেজা রাস্তায় পাশাপাশি হাঁটছে দুই নীরব সত্তা, এক মানব, এক মানবী। কারো কণ্ঠে কোনো শব্দ নেই। তৈমুর নক্ষত্রের অনুরোধ অস্বীকার করতে পারেনি। ঘরে বিদ্যুৎ নেই, অন্ধকারে রান্না করারও সম্ভব নয়। তাই এই অঝোর বৃষ্টিকে সঙ্গী করেই নক্ষত্রাকে ফুচকা খাওয়াতে বেরিয়েছে সে। তৈমুরের পরনে সাদা শার্ট বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে দেহের সঙ্গে লেপ্টে গেছে, যেন ত্বকেরই স্বচ্ছ এক আবরণ। ভেজা চুলগুলো কপালে ঝুলে পড়েছে এলোমেলো হয়ে। নক্ষত্রার দৃষ্টি বারবার সেদিকে টানছে, মনে হচ্ছে একবার, শুধু একবার তাকিয়ে দেখুক, কিন্তু সংকোচের অদৃশ্য দেয়ালে বন্দী হয়ে আছে তার চোখ। একবারও সে ফিরল না সেই দিকে। তৈমুর ভাই। তৈমুর একটু তাকায়, তারপর মৃদু স্বরে বলে, হুম, বলো। আমাকে 2টা কদম ফুল পেড়ে দেন। তৈমুর একবার কদম গাছের দিকে তাকায়। বৃষ্টিতে ভিজে ওঠা ফুলগুলো বাতাসে দুলিয়ে নিজের সৌন্দর্য দেখিয়ে বলছে, আমায় ছোঁও না। তারপর সে ধীরে নক্ষত্রার দিকে তাকায়। নরম গলায় বলে, গাছের ফুল গাছে মানায়, হাতে না। দিন না। তৈমুর আর কিছু বলে না। চুপচাপ হাঁটতে হাঁটতে গাছটার দিকে এগিয়ে যায়। নক্ষত্রার মুখে খেলে যায় একরাশ মৃদু হাসি, একটা ছোট্ট জয়ের আনন্দ, একটা আবদার পূরণের শিহরণ। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। তৈমুর গাছের নিচে ঝুঁকে পড়ে থাকা 4টা কদম ফুল কুড়িয়ে নেয়, তীব্র বাতাসে ডাল ভেঙে পড়েছে, গাছের বুকে ঝরে পড়েছে ফুলগুলো। তৈমুর 4টা ফুল এনে নক্ষত্রার দিকে বাড়িয়ে দেয়। নক্ষত্রা ধীরে হাত বাড়ায়। ফুলগুলোকে একবার দেখে, তারপর একবার তাকায় তৈমুরের চোখের দিকে। 2টা চেয়েছো, 4টা এনে দিয়েছি। তৈমুর ভাই। তৈমুর মাথা ঘুরিয়ে তাকায়। বলো বোন। তৈমুর হালকা হেসে দেয়, একটু লজ্জাও পায়। আপনি কিন্তু আমার শখের মানুষ। তৈমুর থেমে যায়। হালকা হেসে তাকায় নক্ষত্রার দিকে, তারপর বলে, তুমি আমাকে ভাবো পদ্মফুল, নিভৃত জলে খিলখিল করা সৌন্দর্য। কিন্তু আমি তো কেবল এক ঘাসফুল, ধুলোমাটি ছোঁয়া, কারো নজরে না পড়া, যার কোনো মূল্য নেই। নক্ষত্রা কিছু বলতে নিলে তৈমুর বলে, চলো তোমাকে আজ ঘাসফুল দিয়ে একটা ক্রাউন বানিয়ে দিই। ফুচকা খাওয়াতে পারবো না। নক্ষত্রা অবাক হয়ে থেমে যায়। ঘাসফুল কোথায় মানায় জানেন? কোথায়? পথের ধারে, খেলার মাঠে, নদীর কিনারে, বাগানে। এসব জায়গায় মানায়, আমার মাথায় না। তৈমুর হালকা হেসে বলে,
ঘাসফুল কোথায় মানাবে সেটা আমি জানি না, আমি শুধু চাই যেটাতে তোমাকে মানাবে সেটা তোমার হয়ে উঠুক। নক্ষত্রা কি জোড়ার দৃষ্টি মাটিতে রেখে বলে, আমার পাশে আপনাকেও মানায়। তৈমুর কোনো প্রতিক্রিয়া করল না। সে নদীর ধারের ছোট ছোট সাদা ঘাসফুলের ঝোপের দিকে এগিয়ে যায়। জলভেজা পায়ে কাদামাটির ভেতর দিয়ে হাঁটে তৈমুর। খুব যত্ন করে একে একে ফুলগুলো তুলে নেয়। নক্ষত্রা চুপচাপ দাঁড়িয়ে তৈমুরকে দেখে। এই মুহূর্তে তার কাছে এই তৈমুর ভাইকে চেনা মনে হয় না। একেবারে নতুন কেউ, একদম অচেনা। নক্ষত্রার চোখে জমে ওঠে দু ফোঁটা জল। সেটা কি খুশির, না অন্য কোনো অনুভবের তা ঠিক বোঝা যায় না। তৈমুর এক মুঠো সাদা ঘাসফুল হাতে নিয়ে নক্ষত্রার পাশে এসে দাঁড়ায়। নক্ষত্রার হাতে ফুল দিয়ে একটা একটা করে গুছিয়ে খুব সাবধানে ঘাসফুলগুলো দিয়ে তৈরি করে একটি ছোট্ট মুকুট। নিজেই সেটি তুলে দেয় নক্ষত্রার মাথায়। নক্ষত্রা একটু কেঁপে ওঠে, সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ বন্ধ করে নেয়। ঘাসফুলের গন্ধে ভরে যায় নিঃশ্বাস, হৃদয় ভারী হয়ে ওঠে এক অপার্থিব মায়। চারপাশে স্নিগ্ধ এক নীরবতা ছড়িয়ে আছে। পানির উপর হালকা কুয়াশার আস্তরণ। দূরে কোথাও একটা কোকিল ডেকে ওঠে, আবার থেমে যায়। তৈমুর তখনও দাঁড়িয়ে আছে নক্ষত্রার পাশে। নক্ষত্রা নিজের দুই হাত দিয়ে ছুঁয়ে দেখে মাথার ওপর বসানো ঘাসফুলের ক্রাউনটি। তার ঠোঁটে ফুটে ওঠে একরাশ মৃদু হাসি। আমার জন্মদিনে পাওয়া সবচেয়ে দামি গহনা। একটু থেমে আবার বলে, তৈমুর ভাই, কখনো যদি আপনাকে হারিয়ে ফেলি, এই ঘাসফুলগুলো ছুঁয়ে মনে করব আপনি একদিন আমার মাথায় রাজপ্রাসাদের মতো ভালোবাসা বসিয়ে দিয়ে গিয়েছিলেন। তৈমুর কিছুক্ষণ তাকিয়ে থাকে নক্ষত্রার চোখে। তারপর হালকা হেসে চোখ নামিয়ে ফেলে। তুমি আমাকে ভাবো উপন্যাস, অথচ আমি সর্বনাশ। নক্ষত্রা হতচকিত হয়ে চেয়ে থাকে। কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তৈমুরের ফোন বেজে ওঠে। তৈমুর চোখ সরিয়ে ফোনটা দেখে। স্ক্রিনে কার নাম জ্বলজ্বল করছে সেটা নক্ষত্রা দেখতে পায় না। তবে তৈমুরের মুখের বদলে যাওয়া ছায়া তৈমুরের স্পষ্ট অনুভব করে। তৈমুর কল রিসিভ করে। হ্যালো। তার কণ্ঠস্বরে কোনো ভাঙন নেই, তবে চোখের মধ্যে হঠাৎ করেই ছায়া নামে। অস্থির একরাশ প্রশ্ন খেলে যায় তার দৃষ্টিতে। অপর পাশ থেকে কেউ তড়িঘড়ি কিছু বলছে, কিন্তু নক্ষত্রা কিছুই শুনতে পায় না। তৈমুর কিছুক্ষণ মন দিয়ে শোনে, তারপর ঠোঁট শক্ত করে কল কেটে দেয়। চলো, বলে তৈমুর সামনে দিকে হাঁটতে থাকে। নক্ষত্রা তৈমুরের পিছনে যেতে যেতে বলে, কোথায় যাচ্ছেন তৈমুর ভাই? হাসপাতাল। মৃত্যু কখন কোন ছায়াপথ বেয়ে নেমে আসে তা বোঝা সত্যিই দুঃসাধ্য। সকালের রৌদ্রের মতোই উজ্জ্বল মুখে, হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাওলাদার বাড়ির প্রধান ফটক দিয়ে বেরিয়ে গিয়েছিল তিনজন। জীবনের উচ্ছ্বাসে ভরা সেই পদচারণাকে জানত এতটাই ক্ষণস্থায়ী। ভাগ্যের নির্মম পরিহাস, এখন তাদের মধ্যে দুজন নিথর দেহ হয়ে শুয়ে আছে মর্গের ঠান্ডা টেবিলে। জীবন আসলে কতটা ভঙ্গুর। মর্গের নির্জন দরজার সামনে বসে নক্ষত্রা হাহাকার করে কাঁদছে। কান্না থামানোর মতো একটি সান্ত্বনাদায়ক হাতও তার পাশে নেই। বারবার কানে বাজছে তিস্তার বলা বাক্যগুলো। নক্ষত্রা, তুই কেন কাঁদবি? তুই ছোট মানুষ, ছোটদের এত দুঃখ থাকতে নেই। কিন্তু আজ তিস্তা নেই। আজ কেউ এসে বলে না, চুপ, আমি আছি। ছোটবেলা থেকে নক্ষত্রাকে বুকে আগলে রাখা, রাত জাগা আলো হাতে তার পড়ার খাতা সাজিয়ে দেওয়া বড় বোনটা এখন নিথর দেহ হয়ে শুয়ে আছে মর্গের ঠান্ডা অন্ধকারে। নক্ষত্রার পৃথিবী থমকে গেছে। এখন সে কোথায় যাবে? কার কাছে গিয়ে বুক ভেঙে কান্না ঢালবে? কার কাঁধে মাথা রেখে বলবে জ্বালা পোড়া ব্যথার কথা? সে নিঃস্ব। সে একা। সব আলো নিভে গেছে তার আকাশে। নক্ষত্রা আজ সত্যিই অনাথ হয়ে গেছে। বড় মাটাও তো আর নেই।
এখন আর তানিয়ার থেকে লুকিয়ে মাছের মাথাটা নিয়ে নক্ষত্রার প্লেটে তুলে দিবে না কেউ। প্রতি বছর তার জন্মদিনে বড় মা তার পছন্দের সব খাবার রান্না করত, পায়েস, খাসির রেজালা, টক ডাল, ভাজা মাছের মাথা সবই। কিন্তু আজ সন্ধ্যা নেমে আসছে, 12টার পরে জন্মদিন বলে কিছু থাকে নাকি? আজ রান্না করে বলবে না? চোখ বন্ধ কর তো, সারপ্রাইজ আছে। বড় মা একবার বলেছিল, নক্ষত্রা বড় হলে ওকে তৈমুরের সঙ্গে বিয়ে দেব। নক্ষত্রাকে বলেনি, বড় আব্বুকে বলেছিল, আর নক্ষত্রা পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলেছিল। এখন কি তাকে বিয়ে দেবে তৈমুর ভাইয়ের সাথে? তার তো কেউ নেই, না বাবা, না মা, না ভাই, না বোন। হঠাৎ কোথা থেকে সাদা পাঞ্জাবি পরা এক মানুষ দৌড়ে এসে উপস্থিত হল। চোখ দুটো লাল, চুল এলোমেলো, নিঃশ্বাস ছুটে যাচ্ছে। দেখতে পুরো পাগলের মতো। কেউ তাকে থামাতে পারল না। মর্গের লোহার দরজাটা জোরে ঠেলে খুলে ভেতরে ঢুকে পড়ল সে। তৌহিদুল হাওলাদার, যার নাম উচ্চারণ করলেই গ্রামের লোকেরা মাথা নিচু করে শ্রদ্ধা করে। আজ সেই মানুষটাকে মনে হচ্ছে ভাঙা, পোড়া, ছাই হয়ে যাওয়া এক দেহ। দরজার মাঝখানে দাঁড়িয়ে তার সমস্ত শক্তি হারিয়ে গেল। আবছা সাদা আলোয় স্টিলের টেবিলের ওপর শুয়ে আছে তার প্রাণের চেয়ে প্রিয় মেয়ে তিস্তা। আর একটু দূরে সাদা কাপড় দিয়ে ঢাকা পড়ে থাকা আরেক শরীর। তার হৃদয়ের একান্ততম জায়গায় থাকা মানুষ, তার ভালোবাসার স্ত্রী। রক্তে ভেজা কাপড়ের দাগ এখনো শুকোয়নি। তৌহিদুল হাওলাদারের গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। দুই হাতে মাথা চেপে ধরে এমনভাবে কাঁদতে লাগলেন, যেন ভাঙা পাহাড়ের ভেতর থেকে নদী বের হয়ে আসে। কয়েক মুহূর্ত পরে কি মনে করে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পা দুটো কাঁপছে, চোখের দৃষ্টি ঝাপসা, তবু তিনি এগিয়ে গেলেন সাদা কাপড়ে ঢাকা বুশরা বেগমের দেহটার দিকে। সেই নারী, যার হাত ধরে তিনি অর্ধেক জীবন পেরিয়ে এসেছেন, সুখ দুঃখ, হাসি কান্না, ঝড় তুফান সবকিছুতে যিনি ছিলেন তার পাশে। কাপা হাত বাড়িয়ে তিনি আলতো করে কাপড়টা সরালেন বুশরার মুখ থেকে। সামনে না আমাদের 30তম বিবাহ বার্ষিকী। তোমার জন্য লাল টুকটুকে একটি জামদানি শাড়ি বানিয়ে এনেছি। তুমি পরবে না শাড়িটা? 30 নাম্বার শাড়িটা সিন্দুকে ভেতরে আলাদা করে তালা দিয়ে রাখবে না? বলবে না 30 বছর একসাথে থাকার জন্য ধন্যবাদ হাওলাদার সাহেব। আমি কতদিন ধরে অপেক্ষা করছি। উঠো, বড়ই তানিয়াকে মুখ বড় করে বলে এসেছি তোমার কিছু হবে না। মেয়ের কাছে আমাকে মিথ্যাবাদী বানিও না, দয়া করে উঠো। তিনি ছুটে গেলেন পাশের টেবিলে শুয়ে থাকা তিস্তার নিথর দেহের কাছে। এই তিস্তা মা, উঠো, এই ঠান্ডায় ঘুমানো ঠিক না। তোর তো টনসিলের সমস্যা, ঠান্ডায় ব্যথা বাড়বে। উঠো মা, আমরা আশার বাড়ি যাব। আমি ওকে বলবো মাফ করে দিতে আমাকে। প্রয়োজনে ওর পা ধরবো আমি। যা টাকা পয়সা আছে সব দিয়ে দেব। আর তোকে কোনো দুঃখ পেতে হবে না, শুধু একবার চোখটা খুল মা। তোর মা কেউ বল, ওকেও উঠতে বল। দেখ নক্ষত্রা বাইরে বসে কাঁদছে, তুই তো ওকে খুব ভালোবাসিস, তাই না? উঠো, কেউ নেই, মেয়েটা একা। হাওলাদার বাড়ির উঠোনে পাশাপাশি রাখা হয়েছে দুটি খাটিয়া। তার ওপর নিথর হয়ে শুয়ে আছে তিস্তা আর বুশরা বেগম। এখনো শেষ গোসল করানো হয়নি তাদের। শেষ গোসল করানো, কাফনের সাদা কাপড় জড়িয়ে সম্মানের সাথে প্রস্তুত করা, সবকিছুই প্রায় অসম্ভব হয়ে গেছে এখন। কারণ তাদের দুইজনের শরীরের নিচের অংশ ভয়াবহভাবে ট্রাকের নিচে চাপা পড়ে থেতলে গেছে, মাংস, হাড়, রক্ত সব একাকার হয়ে গেছে নিষ্ঠুর লোহা আর রাস্তার খসখসে পাথরে। তৈমুরের অনুপস্থিতিতে তিস্তা আর বুশরা বেগমের দাফন কাফনের সব কাজ সম্পন্ন হয়েছে। তৈমুরের কোনো খোঁজ নেই, পুরো 24 ঘন্টা পেরিয়ে গেছে, তার ফোন বন্ধ, কেউ জানে না কোথায় সে। তার থেকেও অদ্ভুত বিষয় আসার এসেছিল তিস্তার শেষ বিদায়ের মুহূর্তে।
তিহান আর তারেক রহমান তাকে বাধা দিয়েছিল, তবুও কিভাবে যেন ভিড় ঠেলে চলে এসেছিল। তিস্তার পায়ের কাছে মাটি ধরে আঙুলগুলো শক্ত করে চেপে ধরে কেঁদেছিল। এমন এক কান্না যা আকাশ ফাটিয়ে দেয়ার মতো তীব্র। মাটিতে মাথা ঠুকতে ঠুকতে কতবার যে ক্ষমা চাইল গণনা করা অসম্ভব। লোকমুখে শোনা যায় মরা মানুষের দাম বেশি। সত্যিই তাই। যখন তিস্তা বেঁচে বেঁচে মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করছিল, যখন রাতের পর রাত আঁধারে কেঁদে ভিজে যাচ্ছিল তার বালিশ, তখন তো একবারও খবর নেয়নি আসার। তাহলে একবারের মাটিতে পড়ে এমন মরাকান্না করার মানে কি? আজ কেন এত উন্মাদ আর্তনাদ? প্রায় মাসখানেক পর তানিয়া পড়তে এসেছে। মলিন মুখে ঘরে ঢুকে দেখে উষো ছাড়া আর কেউ নেই। তানিয়া, তুমি কি ঠিক আছো? উষোর ডাক শুনে তানিয়া তাকায়। হ্যাঁ, আমার সাথে আসো তো, বলে উষো ঘর থেকে বের হয়ে যায়। তানিয়া উষের পিছু নেয়। উষো গিয়ে বসে পুকুর পাড়ের একটা গাছে হেলান দিয়ে। তানিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উষো থেকে কিছুটা দূরে বসে। এই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, কেউ দেখার ভয়ও নেই। তানিয়া বসতেই উষো বলল, তোমরা তো জমিদার পরিবার, তাই না? তানিয়া পড়ে নিচে মাথা নাড়ায়। উষো আবার বলে, আমার পরিচয় জানো? না। উষো পুকুরের দিকে তাকায়। মাছ লাফালাফি করছে। এই পুকুরটা হাওলাদার বাড়ির। শুধু পুকুরই না, এই বাড়িটাও হাওলাদার বাড়ির নিজের। উষো ভাড়া থাকে। উষো মুচকি হাসে। আমার বাবা রিকশা চালক ছিলেন। আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি, একটা দুর্ঘটনায় বাবা মারা যান। বাবার মৃত্যুর পর মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে। কিন্তু আমি যখন অষ্টম পড়ি, তখন মার ক্যান্সার ধরা পড়ে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি, তাই কয়েক মাসের মধ্যে মা ছেড়ে চলে যায়। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, মায়ের মৃত্যুর পর মনে হয়েছিল দুনিয়াটা বুঝি একেবারে ফাঁকা হয়ে গেছে। আত্মীয় স্বজন কাছে বারবার হাত পেতেছি, কিন্তু কারও তো আর দায় নেই আমার মুখে খাবার তুলে দেওয়ার। রাতের পর রাত খালি পেটে থেকেছি। ক্ষুধা সবচেয়ে বড় শত্রু। তখন যখন রক্তে শর্করা নামতে নামতে মাথা ঘুরত। কিন্তু পড়ালেখা আমি ছাড়েনি। আশেপাশের অনেকেই বলতো, রিকশাওয়ালার ছেলে কি হবে? সর্বোচ্চ হকার হবে, অথবা অন্য কারো জমিতে মজুর। কথাগুলো কানে বাজত। মাঝে মধ্যে রাগ হতো, পড়ালেখা ছেড়ে দিতে মন চাইত। আবার কখনো মনে হতো, আমি যদি প্রমাণ করতে পারি রিকশাওয়ালার সন্তানও মাথা উঁচু করে বাঁচতে পারে, তখনই হয়তো আমার বাবা আত্মা শান্তি পাবে। উষো এইবার তানিয়ার দিকে তাকায়। তুমি বুঝতে পারছো আমি কেন বলছি এই কথাগুলো তোমাকে? তানিয়া চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। উষো আবার বলে, আমার নিজের থাকার মতো ঘর নেই। বিশ্ববিদ্যালয়ে ওঠার আগের পর্যন্ত ফুটপাতে থাকতে হতো। বাবার যে ছোট বাড়িটা ছিল, ওটা খাসের জায়গা ছিল, তাই সরকার নিয়ে নিল। যা টাকা পেয়েছিলাম, সবটাই পড়ালেখা করেছি। 3-4টা টিউশন করতাম, সেগুলো দিয়েই হোস্টেলে ভাড়া দিতাম। টাকার অভাবে বই কিনতে পারিনি, বন্ধুদের থেকে ধার করে পড়েছি। তানিয়া অনেকক্ষণ পর মুখ খুলল, খুব আশা নিয়ে উষোকে একটা প্রশ্ন করল, আমাকে একটু ভালোবাসবেন? আপনার সব দুঃখ কষ্ট আমি দূর করে দিব। কিন্তু উত্তরটা এলো বজ্রপাতের মতো, না। রমণীর মন আহত হল। তার বুকের ভেতর জমে থাকা কোমল অনুভূতিগুলো মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চোখের কোণে জমা জলও যেন কথার মতো আটকে গেল। কিন্তু সামনে বসে থাকা উষো নামের লোকটার হয়তো কিছু হলো না। তার মুখে কোনো টান পড়ল না, কোনো কষ্টের রেখা ফুটল না। তার চোখের জল শুকিয়ে গেছে। অনুভূতি মরে গেছে বহু বছর আগেই। একটু চুপ থেকে উষো হালকা গলায় বলল, ভালোবাসা আমার জন্য না,
ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়, আর দুর্বল হওয়ার মতো সুযোগ আমার জীবনে নেই। আমি যদি আবার ভেঙে পড়ি, তবে আর উঠতে পারবো না। আমাকে এত বড় শাস্তি দিও না। তানিয়া এইবার বড়দের মতো বলল, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসলেন কি না, সেই উত্তর আমার জন্য জরুরি নয়। আমার ভালোবাসা কোনো শর্তে বাধা নয়। আমি শুধু জানি, আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আপনার নাম জড়িয়ে আছে। আর সেটাই আমার জন্য যথেষ্ট। তাহের হাওলাদার গ্রামেই বেশি সময় কাটান। শহরের ভিড়, রাজনীতি, ব্যবসার টানাটানি সবই এখন তার সামলাতে হয়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে শালবনের হাওয়া নিলেও বুকটা শান্তি খুঁজে পায় না। অপরা বেগমকে দেখলেই মনে হয় বুকের ভেতরে জমে থাকা পুরনো অনুতাপ আবার গলা চেপে ধরে। অন্যায়, অবহেলা, অবজ্ঞার বোঝা শেষ বয়সে এসে তিনি বুঝতে শিখেছেন, কিন্তু ততদিনে যে অনেক দেরি হয়ে গেছে। অপরা বেগম এখন সংসারের মূল ভরসা। কিন্তু সংসারের প্রতি তার এখন এক গভীর বিতৃষ্ণা জন্মেছে। জীবনের প্রতি তার সব আগ্রহই শেষ হয়ে গেছে। বুশরা বেগম আর তিস্তার মৃত্যু তিনি কিছুতেই হৃদয় ধারণ করতে পারছেন না। চোখের সামনে দুইজন আপন মানুষ এভাবে মাটির নিচে চাপা পড়ে গেল, আর তিনি নির্বাক দর্শকের মতো অসহায় দাঁড়িয়ে রইলেন। রান্নাঘরে তখন কাঁচা মরিচ পেঁয়াজ ভাজার গন্ধ ছড়িয়ে আছে। চুলার আগুনে অপরা বেগমের মুখটায় আলো ছায়ার খেলা, কপালে ঘাম জমে উঠেছে। তিনি সবসময়ই মনোযোগী হয়ে কাজ করেন, আজও তেমনই। হঠাৎ পেছনে পায়ের শব্দ পেয়ে একটু ঘুরে দেখেন। তাহের হাওলাদার দরজার কাছে দাঁড়িয়ে আছেন। চোখাচোখি হতেই অপরা বেগম দ্রুত চোখ ফিরিয়ে নিলেন। ঠান্ডা গলায় বললেন, কিছু লাগবে? তাহের হাওলাদার ভেতরে ঢুকে একটা পিঁড়ি টেনে বসলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, 1 কাপ চা দিবে? মাথাটা খুব ধরেছে। অপরা বেগম চুপচাপ হাঁড়ি নামিয়ে চায়ের জন্য পানি চড়ালেন। কোনো উত্তর দিলেন না। রান্নাঘরে শুধু পানির ফুটে ওঠার শব্দ। তাহের হাওলাদার ধীরে বললেন, সারা জীবন কি আমার সঙ্গে এমন ব্যবহার করবে? অপরা বেগম হাতের নড়াচড়া না থামিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, জীবন তো শেষ, আর মাত্র কিছুদিনের অতিথি। শব্দগুলো ছুরি হয়ে বিঁধল বুকের ভেতর। তাহের হাওলাদার মাটির দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, ভুল করেছিলাম, স্বীকার করি। এখন মাফ চাচ্ছি। তাহের হাওলাদার কথা সম্পূর্ণ করার আগেই অপরা, আমি এত মহান না যে কেউ আমার পুরো জীবন ধ্বংস করে দিয়ে শেষ বয়সে এসে মাফ চাইবে আর আমি মাফ করে দিব। তাহের হাওলাদার অপরা বেগমের দিকে ভালো করে তাকালেন। তিনি আবার বলেন, তুমি এত বছর যার সাথে কাটিয়েছ, বাকি জীবনটাও তার সাথে কাটিয়ে দাও। তোমাকে আমার আর প্রয়োজন নেই। অপরা বেগম চায়ের কাপে চা ঢেলে তাহের হাওলাদারের হাতে দিলেন। শুনেছি তোমার ওই ঘরে 2 মেয়ে, 1 ছেলে আছে। এখনো হয়তো 18 হয়নি কারোর। তাদের কথা ভেবে হলেও এখানে আসা বন্ধ করো। এখানে এসো, তবে অতিথির মতো যেভাবে আসতে। কথাটা বলে অপরা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তাহের হাওলাদার হাতে চায়ের কাপ নিয়ে বসে রইলেন। তিনি অনুতপ্ত, খুবই অনুতপ্ত। কিন্তু এই অনুতাপ কার সামনে উগরে দেবেন? যাকে বলার ছিল, তিনি তো বহু বছর আগেই তার ভেতর থেকে সরে গেছেন। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একটা ভুলের জন্য আজ তিনি শূন্য। আকাশে আজ থালার মতো চাঁদ উঠেছে। রূপলি আলোয় ভেসে যাচ্ছে নিস্তব্ধ রাত। নক্ষত্রা ছাদের ধারের রেলিংয়ে 2 হাত রেখে একা দাঁড়িয়ে আছে। দুনিয়া নিঝুম, শুধু তার বুকের ভেতরের ঝড়টাই কানফাটা শব্দে গর্জে উঠছে। বুশরা বেগম আর তিস্তা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে ঠিক 2 মাস হলো। 2 মাস সময়ের হিসাবে ক্ষণিক, কিন্তু শোকে নিমজ্জিত কারো কাছে যন্ত্রণার অনন্তকাল। আর সেই সাথে একই সময় ধরে নিখোঁজ তৈমুর।
2 মাসেও তার কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মরেছে কারো জানা নেই। নক্ষত্রের ছোট্ট মনটা প্রতিদিন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। এক একটা দিন, এক একটা রাতও তার হৃদয়ে এমনভাবে আঘাত করছে, কেউ ধারালো অস্ত্র দিয়ে দাগ কেটে যাচ্ছে রক্ত ঝরার মতো। হয়তো তৈমুরের কাছে এসবের কোনো মূল্য নেই, হয়তো সে নির্বিকার, দূরে কোথাও নিজের মতো আছে। তাই নক্ষত্রের অভিমান জমে উঠেছে পর্বতের মতো ভারী। সে মনে মনে শপথ করেছে যদি কোনোদিন ফিরেও আসে সেই মানুষ, একটিও কথা বলবে না সে। নক্ষত্রা অনুভব করল তার নিঃশব্দ একাকিত্বের ভেতর কারো ভারী নিঃশ্বাস ঢুকে পড়ছে। সে ঘাড় ঘুরিয়ে তাকাল। পাশেই দাঁড়িয়ে আছেন তারেক হাওলাদার। চাঁদের আলোয় তার মুখ তখন শান্ত, চোখে বিষাদের ছায়া। তিনি আকাশের দূরপ্রান্তে তাকিয়ে নরম, প্রায় ফিসফিসে কণ্ঠে বললেন, কিশোরী বয়সের সবচেয়ে বড় ভুল কি জানো? নক্ষত্রের ডানে বামে মাথা নেড়ে ধীরে বলল, না। তারেক হাওলাদারের ঠোঁটে ক্ষীণ হাসির মতো ব্যথা ভাসল। ভুল মানুষকে মন দিয়ে বসা। নক্ষত্রের চোখ বেয়ে নেমে আসে এক ফোঁটা জলকণা। তারেক আবার বললেন, কেউ যখন চলে যায়, তাকে ধরে রাখার জন্য মানুষ যতই হাত বাড়ায়, ফসকে যাওয়া বালির দানার মতো সবই আঙুলের ফাঁক দিয়ে হারিয়ে যায়। তাই জীবনে যার জন্য অপেক্ষা ভাঙ্গনের পথে নিয়ে যায়, তার জন্য আর চোখ ভেজানো উচিত নয়। নক্ষত্রা, উনি কোথায় ছোট আব্বু? উষো স্যারের বাড়িতে। নক্ষত্রের ঠোঁট শুকিয়ে গেল, গলা শক্ত হয়ে এল। আমি যাচ্ছি বলে সে মুহূর্তের মধ্যেই ছুটে গেল। চাঁদের আলো ভেদ করে রাতের নিস্তব্ধতা ছিঁড়ে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৌড়ে। তারেক হাওলাদার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড, তারপর দ্রুত পা বাড়ালেন তার পেছনে। নক্ষত্রা, থামো, এভাবে যাওয়া যায় না। কিন্তু শুনল না মেয়েটি। শোনার মতো সময়, সামর্থ্য বা ধৈর্যের সামান্যতম অবশিষ্ট আর রইল না তার অন্তরে। কেনই বা শুনবে সে? যে মানুষটি তার জীবনের নির্মল আকাশে তাণ্ডবলীলা ঘটিয়ে এক মুহূর্তে সমগ্র পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত করেছিল, আজ আকস্মিকভাবে ফিরে এসেছে সেই তৈমুর। নক্ষত্রের বুকের অন্তঃস্থলে সুপ্ত বিক্ষোভ, দহনশীল ভালোবাসা, আর প্রাগৈতিহাসিক ভয়ের ঘনীভূত সঞ্চয় সব একসঙ্গে দাউ দাউ করে প্রলয়ের অগ্নিশিখার মতো ফেটে বেরিয়ে এল। সে ছুটে গিয়ে থামল উষো বাড়ির প্রবেশদ্বারের সামনে। নিঃশ্বাস ভাঙা উন্মত্ততায় রুদ্ধ কণ্ঠ ফাটিয়ে চিৎকার করে উঠল, তৈমুর ভাই, তৈমুর ভাই। হঠাৎ করেই ভারী দরজার কবজায় কর্কশ শব্দ হল। দুর্বোধ্য নীরবতার ভিত ভেঙে তৈমুর দরজা ঠেলে বাইরে এসে দাঁড়াল। দরজার উপস্থিতি মাত্রই নক্ষত্রা আর কোনো মুহূর্ত অপেক্ষা করল না। তীব্র ঝোড়ো বাতাসের মতো ছুটে গিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল তৈমুরের বুকে। দুই বাহুর অবিচ্ছেদ্য বন্ধনে তাকে আলিঙ্গন করে শক্ত করে টেনে নিল নক্ষত্রা। সে অস্থির সমুদ্র শেষে আশ্রয় পেয়েছে কোনো অটল পাষাণ তটের বুকে। কোথায় ছিলেন আপনি, তৈমুর ভাই? আপনাকে ছাড়া নক্ষত্রার সব আলো নিভে গিয়ে অমাবস্যার কালো অন্ধকার নেমে আসে। আপনি কি জানেন না? তৈমুর আলতো করে হাত বাড়িয়ে নক্ষত্রার মাথায় স্নেহশীতল স্পর্শে হাত বুলিয়ে দিল। মা বলেছিল যদি কখনো বেশি কষ্টে দম নিতে না পারিস, তবে পৃথিবী খুব বড়, যেখানে ইচ্ছে চলে যাবি। নক্ষত্রায় নিঃশব্দে চোখ বন্ধ করল, তৈমুরের বুকে মুখ লুকিয়ে ফেলল। আর যাবেন না তৈমুর ভাই, এইবার সত্যি আমি মরে যাব। চলো, বিয়ে করে ফেলি। তারপর পৃথিবীর যে প্রান্তেই হোক দুজন একসাথেই যাব। নক্ষত্রার শ্বাস থেমে এলো, চোখের কোণে জমে থাকা অশ্রু বন্যার মতো গড়িয়ে পড়ছে। তৈমুর আলতো স্পর্শে তার গাল বেয়ে নামতে থাকা অশ্রুকণাগুলো মুছে দিয়ে বলল, কাজী অফিস এখনো খোলা। নক্ষত্রের ঠোঁটে তখন মিশ্র হাসি ফুটে উঠল, কান্নার ভাঙা জলের আড়াল থেকে সূর্যের প্রথম কিরণের মতো। কান্নার মাঝেই সে হেসে উঠল।
লাল শাড়ি না পরে বিয়ে করব না। তৈমুর ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁটে খ্যাপাটে অসহায় হাসির রেখা। শাড়ি কেনার টাকা নেই। এক মুহূর্ত থামল, নক্ষত্রার পোশাকের দিকে তাকিয়ে মাথা নাড়ল। লাল জামা তো পরেই আছো, চলো না বিয়েটা করে ফেলি। কোনোদিন টাকা হলে গুনে গুনে একটা লাল শাড়ি কিনে দিব। নক্ষত্রার ঠোঁটে ফুটে উঠল সম্মতির হাসি। আর কোনো শব্দ প্রয়োজন হলো না। তৈমুর এগিয়ে এসে নক্ষত্রার হাত শক্তভাবে ধরে নিল। তোমারে দেওয়ার মতো কিছু নেই আমার কাছে, তুমি শুধু পাশে থেকেও, একদিন দুনিয়ার সবকিছু তোমার করে দিব পাখি। সমাপ্ত।